মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন এক অশেষ ধারাবাহিকতা। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেন, যেখানেই চোখ রাখা যায় সেখানেই আগুনের লেলিহান শিখা। তবে সাম্প্রতিক দোহা হামলা পরিস্থিতিকে এক নতুন মোড় দিয়েছে। কাতারের রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু হামাসের বৈঠককে লক্ষ্য করেই হয়নি, বরং পুরো আরব বিশ্বকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছে। গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন হামাস নেতা এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। কাতারের মাটিতে এ হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে সমালোচিত হচ্ছে। আরব বিশ্বে এই ঘটনাকে শুধু রাজনৈতিক আক্রমণ নয়, বরং নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইসলামিক সামরিক জোট বা ইসলামিক আর্মির প্রশ্ন নতুন করে সামনে এসেছে। ইরাকের প্রধানমন্ত্রী সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মুসলিম দেশগুলোর আত্মরক্ষার জন্য যৌথ সামরিক বাহিনী গঠন এখন সময়ের দাবি মাত্র। তার মতে আরব এবং ইসলামিক দলগুলো চাইলে শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক অংশীদারত্ব একসঙ্গে এগোতে পারে। তিনি সতর্ক করে দেন যে ইসরায়েলি আগ্রাসন কাতারে থেমে থাকবে না, বরং এর প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। আল সুদানির বক্তব্যের মূল বার্তাই হলো, যদি মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নিরাপত্তা বাহিনী গড়ে তোলে, তবে ইসরায়েল কিংবা তার সমর্থকদের আগ্রাসন ঠেকানো সম্ভব হবে। এই বক্তব্য দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসলামিক সামরিক জোটের ধারণা নতুন নয়। প্রায় ১ দশক আগে মিশর এই উদ্যোগের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বাস্তবতা হলো আরব বিশ্বে রাজনৈতিক মতপার্থক্য, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন ভিন্ন জোটগত সম্পর্কের কারণে সে সময় পরিকল্পনাটি এগোয়নি। এখন দোহা হামলার পর আবারও সেই প্রশ্ন সামনে এসেছে, মুসলিম দেশগুলো কি সত্যি নিজেদের একটি সামরিক জোট গড়তে পারবে? কাতারে অনুষ্ঠিতব্য জরুরি সম্মেলনে এই বিষয়টি আবার আলোচনায় এসেছে। আরব দেশগুলোর নিরাপত্তা নীতি এবং প্রতিরক্ষা কৌশল নতুন করে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলের হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বড় এক পরীক্ষার মুখে পড়েছে। ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, যা তৎকালীন মার্কিন প্রশাসনের বড় একটি সাফল্য হিসেবে প্রচারিত হয়। কিন্তু দোহা হামলার পর এই সম্পর্কের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে। আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান সব দেশই এখন নিজেদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হচ্ছে। যদি ইসলামিক আর্মি গঠনের উদ্যোগ শক্তিশালী হয়, তবে এসব দেশের জন্য এক ধরনের কূটনৈতিক দ্বিধা তৈরি হবে। একদিকে পশ্চিমা জোটের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্যের চাপ, দুটি বিষয় সমান্তরালে চলতে পারে না। দোহা হামলার কেন্দ্রবিন্দুতে ছিল ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম। গত ২ বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করে ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন, এখনই সময় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হবার। ফিলিস্তিন ইস্যুই বহুদিন ধরে আরব বিশ্বকে একত্রিত করার মূল কেন্দ্রবিন্দু হয়ে আছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই ঐক্য কি বাস্তবে সামরিক রূপ নিতে পারবে? অতীতে আরব লীগ কিংবা ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি রাজনৈতিক প্রস্তাব, নিন্দা ও বিবৃতি দিলেও কার্যকর সামরিক উদ্যোগ নেয়নি। এখন দোহা হামলার পর জনমত আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। আরব বিশ্বের তরুণ প্রজন্ম সামাজিক মাধ্যমে ইসলামিক আর্মির দাবিতে সরব হয়েছে। ইসলামিক আর্মি গঠনের পথে কয়েকটি বড় চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, আরব দেশগুলোর মধ্যে রাজনৈতিক বিভক্তি, সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতা,
বা কাতার অবরোধের মতো ঘটনা অতীতে ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন সামরিক জোট যেমন ন্যাটোর মিত্র দেশ আমিরাত বা বাহরাইন ইসরায়েলের বিপক্ষে কতটা সক্রিয় হবে তা প্রশ্ন সাপেক্ষ। তৃতীয়ত, অর্থনৈতিক সক্ষমতা এবং সামরিক প্রযুক্তির বৈষম্য। সব দেশই সমান অবদান রাখতে পারবে না। তবু বাস্তবতা হলো, যদি মুসলিম দেশগুলো সত্যি একটি যৌথ বাহিনী গড়ে তোলে, তবে সেটি কেবল ইসরায়েল নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন মাত্রা যোগ করবে। দোহা হামলা দেখিয়ে দিল, ইসরায়েল এখন আর কেবল গাজা বা লেবাননেই সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও সরাসরি হামলা চালাতে দ্বিধা করছে না। এমন পরিস্থিতিতে ইসলামী আর্মির ধারণা শুধু রাজনৈতিক প্রতীকী বিষয় নয়, বরং বাস্তব চাহিদা হিসেবে সামনে এসেছে। মুসলিম বিশ্ব কি সত্যি ঐক্যবদ্ধ হয়ে সামরিক বাহিনী গঠন করবে, নাকি আবারও কূটনৈতিক জটিলতায় তা থেমে যাবে? এখন সেটি বড় প্রশ্ন। তবে দোহা হামলা নিঃসন্দেহে এই প্রশ্নকে জোরালোভাবে সামনে এনেছে। আর ইতিহাস বলছে, যখনই আগ্রাসন সীমা ছাড়িয়ে যায়, তখনই ঐক্যের আহ্বান আরও জোরালো হয়ে ওঠে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম যেন তাদের সামরিক কৌশলের প্রাণ ভোমরা। কারণ মিলিশিয়া গ্রুপ কিংবা প্রক্সি ফোর্স যেখানে অনেকটাই ব্যর্থ হয়েছে, সেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই প্রমাণ করেছে তাদের আসল সক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু বাড়িঘর নয়, সামরিক স্থাপনাতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বহু ইসরায়েলি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। তাহলে প্রশ্ন হলো, যদি ইরান আগামীতে তাদের ক্ষেপণাস্ত্রকে আরও নিখুঁত, আরও ভয়ানকভাবে গড়ে তোলে, তবে ইসরায়েলের প্রতিরক্ষা কি সত্যি টিকবে? ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এখন শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং জাতীয় নিরাপত্তার মেরুদণ্ড। কারণ ট্রাস্ফি ফোর্স কিংবা মিত্র মিলিশিয়াদের কার্যক্রম অনেক জায়গায় সীমিত সাফল্য দেখালেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই হয়ে উঠেছে তাদের আসল প্রতিরোধ ক্ষমতা। 12 দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করে শুধু সাধারণ বাড়িঘর নয়, বরং সেনাঘাঁটি, রাডার সাইট, বিমান ঘাঁটিতেও আঘাত হেনেছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও রয়টার্স জানায়, অন্তত কয়েকটি সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস হয়। এমনকি ইসরায়েলও স্বীকার করেছে আয়রন ডোম শতভাগ কার্যকর ছিল না, কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে ভেদ করেছে। এমন প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, আগামীতে যদি ইরান আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে, যেমন জিপিএস গাইডেড মিসাইল হাইপারসনিক টেকনোলজি, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ ভয়াবহ রূপ নিতে পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি ইরান আগামীতে ক্ষেপণাস্ত্র অস্ত্রগুলোকে আরও নিখুঁত, আরও বিধ্বংসী করে গড়ে তোলে, তবে ইসরায়েলের আকাশ সত্যি টিকে থাকতে পারবে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতি আঘাতে ভেঙে পড়বে? তাছাড়া যুদ্ধটা শুধু আকাশেও নয়, খরচের বোর্ডেও যেন লড়াই হচ্ছে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টরের দাম প্রায় $3 মিলিয়ন। থার্ড ইন্টারসেপ্টরের খরচ তার 4 গুণ, $12 মিলিয়ন। শুধু 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের $1.4 বিলিয়ন খরচ করেছে ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই ব্যয় টিকিয়ে রাখা সম্ভব? কারণ ইরান একেবারে 500 ক্ষেপণাস্ত্র ছুড়লে তার প্রতিরক্ষায় খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। অথচ ইরানি ক্ষেপণাস্ত্রের দাম তুলনামূলকভাবেই অনেকটা কম, যা প্রায় বিলিয়ন ডলারেরও নিচে। ফলে খরচের এই সমীকরণে ইরান আসলেই এগিয়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইরান সামনে 3টি দিক দিয়ে কাজ করতে পারেন। প্রথমত,
প্রিসাইশন প্রজেক্ট অর্থাৎ ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বাড়ানো। দ্বিতীয়ত কোয়ান্টিটি ওভার কোয়ালিটি অর্থাৎ বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র অস্ত্র বানানো যাতে প্রতিরক্ষা ভেদ করা সহজ হয়। আর সবশেষ সার্ভাইবিলিটি অর্থাৎ লঞ্চারগুলো ছড়িয়ে দেয়া, ডিকোয়েব ব্যবহার করা যাতে প্রতিপক্ষ বুঝতেই না পারে আসল ক্ষেপণাস্ত্র কোথায় রয়েছে। সুতরাং যুদ্ধের দিন যদি আবার আসে, ইরান এমন পরিস্থিতি তৈরি করতে চাইবে যেখানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে মুহূর্তেই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি আবার ঘুরে দাঁড়িয়েছে? গত যুদ্ধে রুশ S-300 সিস্টেম বড় কোনো কাজেই আসেনি। রাশিয়া নিজেই ইউক্রেনের যুদ্ধ নিয়ে ব্যস্ত, নতুন সিস্টেম দেওয়ার অবস্থায় নেই। কিন্তু এখানে সামনে আসছে চীন। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চীন হয়তো ইতিমধ্যেই ইরানকে দিয়েছে HQ-9B সিস্টেম এবং উন্নত JY-26 রাডার। সত্যি যদি তাই হয়ে থাকে, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পৌঁছে যাবে নতুন এক উচ্চতায়। এখানেই শেষ নয়, ইরান হয়তো তাদের এয়ারফোর্সে নতুন যুগ আনতে যাচ্ছে। রাশিয়ার সঙ্গে আলোচনায় আছে শুধু এই সুখোই Su-35 কেনার ব্যাপারে, আর চীনের সঙ্গে চলছে জেট অ্যান্ড সি ফাইটার জেট কেনার আলোচনা। শুধু যুদ্ধ বিমান নয়, চীন ইরানকে দিতে পারে রাডার কমান্ডো সিস্টেম, এমনকি 5th জেনারেশনে স্টিলথ প্রযুক্তিও। চীন ইরান নতুন করে চালু করেছে 10,000 কিলোমিটার সরাসরি মালবাহী রুট, যা তেলের বিনিময় খুলে দেবে। ফলে অর্থনৈতিক বাধাও কাটিয়ে উঠতে পারবে ইরান। তাহলে ইসরায়েল কি করবে? তারা এখন চাচ্ছে যুদ্ধকে আরও সংক্ষিপ্ত এবং দ্রুততর করতে। এজন্য তারা কাজ করছে বুস্ট ফেস ইন্টারসেপ্টর বা উৎক্ষেপণের পরে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার প্রযুক্তির দিকে। কেউ বলছে স্যাটেলাইটে লেজার বসানো হবে, কেউ বলছে যুদ্ধ বিমানে থাকবে লেজার গান। কিন্তু এসব এখনও অনেক দূরের কথা। বাস্তবতা হলো, যদি ইরান মুহূর্তে 500 ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে ইসরায়েলের প্রতিরক্ষা কতটা টিকবে? এটাই এখন বড় প্রশ্ন। পরবর্তী ইরান ইসরায়েল মিসাইল যুদ্ধ দেখতে কেমন হবে? এটা কি হবে অর্থনীতির লড়াই, যেখানে ইসরায়েল প্রতিটি ইন্টারসেপ্টরে খরচ করবে $1 মিলিয়ন, আর ইরান 1000 ক্ষেপণাস্ত্র ছুড়ে খরচ করবে তার অল্প অংশ? নাকি এটা হবে প্রযুক্তির প্রতিযোগিতা, যেখানে ইরান চীন ও রাশিয়ার হাত ধরে নতুন করে দাঁড়িয়ে যাবে, আর ইসরায়েল ছুটবে মার্কিন লেজার অস্ত্রের দিকে? নাকি এটা হবে এক মানসিক যুদ্ধ, যেখানে ইরানের 1000 ক্ষেপণাস্ত্রের ছায়ায় উড়িয়ে দেবে ইসরায়েলের ঘুম? দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।